হে বাকেট ক্রুজ, কি অবস্থা সবার? জুভেনাল অফেন্ডারের চ্যাপ্টার 5-6 নিয়ে ফিরে এলাম। এর আগে চ্যাপ্টারে দেখেছিলাম শ্যাংচুলের কাহিনী শেষ করে ইউন সিউং তার টিমমেট অ্যানাজোয়ের সাথে দেখা করে, যার সাহায্যে ইউন সিউং এখন তার নেক্সট টার্গেট ইয়ং বিয়ং জয়ের কেচ্চা খাতানোর উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। আজকের চ্যাপ্টার শুরু হয় সেই ভ্যানে। মেকআপ আর্টিস্ট অ্যানাকে বলে এই ছেলেটা একটু বেয়াদব। অ্যানা তাকে বলে আজকালকার বাচ্চারা এমনই হয়। মেকআপ আর্টিস্ট রাগ করেছে কারণ ইয়ং সিয়ং তার মেকআপের কোনো প্রশংসা করেনি। এরপর সিন নিয়ে যায় ইয়ং বিয়ং কাছে। সে বিড়বিড় করে বলছে, মিস ও বিয়ে করতে যাচ্ছেন, এটা ভেবেই আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, আর অপেক্ষা করতে পারছি না, জলদি আমাকে ডিভিউজারটা। ইয়ং বিয়ং এর কথা শেষ হওয়ার আগেই ক্লাসের স্টুডেন্টরা বলা বলি করতে থাকে যে ক্লাস 3-তে একটা নতুন স্টুডেন্ট এসেছে, সে নাকি দেখতে বেশ কিউট। এরপর টিচার ক্লাসে নিয়ে আসে ইয়ং সিয়ংকে। তো বাচ্চারা সবাই মনোযোগ দাও, কোনো হই হুল্লোড় না করে, আমাদের মাঝে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট এসেছে। এই, তুমি তোমার পরিচয় দাও। ইয়ন সিয়ং তার পরিচয় জানায়, হাই, আমার নাম ইয়ন সিয়ং লি, নাইস টু মিট ইউ এভরিওয়ান। টিচার বলে, এতটুকুই, বেশ ছোট আর সুন্দর ইন্ট্রোডাকশন, তুমি ওই ফাঁকা সিটে বসে পড়ো। ইয়ন সিয়ং তার সিটে যেতে থাকে। তখন এক চশমিশ তাকে বলে, কিরে বলো তো, তুই এটার ইন্ট্রোডাকশন বলিস? আসলে এই চশমিশকে তার পাশের একজন বুলি এমনটা করতে বলেছিল। ইয়ন সিয়ং সেই বুলিটাকে এক লাথি দিয়ে উড়িয়ে দেয়, আর ক্লাসের বাকি বুলিরাও এটা দেখে ইয়ন সিয়ংকে মারার জন্য দৌড়ে আসে। ইয়ন সিয়ং সবগুলোকে থাপ্পড় মেরে সরিয়ে দেয়। মেইন বুলিটা আবার উঠে ইয়ন সিয়ংকে মারতে আসে, কিন্তু এবার ইয়ন সিয়ং তাকে কাঁধে তুলে স্ল্যাম করে ফ্লোরে। এরপর ইয়ন সিয়ং সেই বুলিকে বলে, আমার ইন্ট্রোডাকশন খারাপ লেগেছে? আচ্ছা, আমি আবার দিচ্ছি আমার ইন্ট্রোডাকশন। আমার নাম ইয়ন সিয়ং লি, 18 বছর বয়স। আমার বই পড়তে আর খেলতে ভালো লাগে। আমার যা পছন্দ তাই এখানে নেই। এখানে ইয়ন সিয়ং ইয়ং বিয়ং কে ইন্ডিকেট করে। এরপর সিনে ইয়ং বিয়ং আর একটা মেয়েকে দেখানো হয়, যা টিচার্স রুম থেকে প্রিন্স নিয়ে ক্লাসে যাচ্ছিল। মেয়েটা বলে, এই জানো, নতুন যে ট্রান্সফার স্টুডেন্ট এসেছে, সে প্রথম দিনই শিয়ং হো আর ওর পুরো গ্যাংকে হারিয়ে দিয়েছে। সবাই ওকে নিয়ে কথা বলা করছে। তুমিও কি ওর ব্যাপারে শুনেছো ইয়ং বিয়ং? ইয়ং বিয়ং বলে, আমার একটু ইন্টারেস্ট নেই এসব ব্যাপারে। আমি শিওর ছেলেটার বাকিদের মতোই বখাটে, সারাক্ষণ শুধু মারপিট। এরপর সিনে ব্রেক টাইমে টয়লেটে কিছু বলি ইয়ং সিয়ংকে বলে, কি রে হারামজাদা, তুই কি আমার ছেলেপেলের সাথে ঝামেলা করছিস নাকি? তুই কি ভেবেছিস একটু ওয়ার্কআউট করলে অনেক কিছু হয়ে গেলি? ইয়ং সিয়ং কোনো উত্তর না দিয়ে সবগুলো বুলিকে পেটানো শুরু করে। একটা মব দিয়ে এক একজনকে উড়াতে থাকে। এরপর সেই বুলি কান টেনে বলতে থাকে, তো এটাই গ্যাং নাও, সবার কাছে বেশ দামি দামি জামা, তোমাদের কাছে কি কোনো সুগার মাম আছে নাকি? তোমরা নিজেরা এসব ভাঙচুরে খরচা দিতে পারবে আশা করি। আই উইশ আমার কাছে এসব কিনে দেওয়ার মতো কেউ এমন থাকতো। এর মধ্যে থার্ড ইয়ারের একজন হাট্টা কাটা সিনিয়র আসে ইয়ন সিং এর পেছন থেকে, আর তাকে বলে, কিরে শুনলাম কেউ একজন আমার বন্ধুদের মেরেছে, ভাবিনি তোর মতো একটা কুচকে কিউটি এমন করবে, দাঁড়া তোর একটু শিক্ষা। কথা শেষও করতে পারে না, ইয়ন সিং একেও পিটিয়ে দেয়। বাইরে থেকে এই ফাইট ইয়ং বিয়ং আর সেই মেয়েটা দেখছিল। মেয়েটা বলে, আয় হায়, এখন আমাদের কি করা উচিত? ইয়ং বিয়ং চলো টিচার্স অফিসে গিয়ে বলে দেই। ইয়ং বিয়ং মেয়েটার কাছে সব প্রিন্টস দিয়ে কোথাও একটা চলে যায়, আর মেয়েটা তার পেছন পেছন দৌড়ে যায় আর বলে, ইয়ং বিয়ং তুমি এসব আমাকে কেন দিচ্ছ? তুমি কি ফাইট নিয়ে ভাবছো? ইয়ং বিয়ং মেয়েটাকে থামিয়ে দিয়ে বলে, সিউল, তুমি কি একটু থামবে? আমি কিছু নিয়ে ভাবছি, তুমি একাই টিচার্স অফিসে চলে যাও। স্কুল শেষে সেই সিনিয়র ইয়ং সঙ্গে নিয়ে যায় ইয়ং বিয়ং কাছে। ইয়ং বিয়ং বলে, হাই, তো তুমি সেই ট্রান্সফার স্টুডেন্ট যে আসা মাত্র বাকি স্টুডেন্টদের পিটিয়েছো? সবাই বলছে তুমি লড়াইয়ে বেশ ভালো, তুমি কি স্মার্টও? আমি সেসব লোকদের স্পন্সর করি যারা লড়াইয়ে বা এই টাইপের কাজে দক্ষ। চলো একদম মেইন কথায় আসি, কত চাও তুমি? লজ্জা পেও না, আমাকে শুধু তোমার প্রাইস বলো। এই বিল্ডিংটা আমার ফ্যামিলির, গ্যাং নামে এমন অনেক বিল্ডিং আছে আমাদের। ইয়ং বিয়ং এসব বলছিল, তখন ইয়ং এর অতীতের কথা মনে পড়ে যায়, যেখানে ইয়ং বিয়ং বলে, ইয়ং শুনলাম তোমাদের বাড়িতে আগুন লেগেছিল, তো তোমরা কোথায় থাকো? শেল্টারে? তার মানে তোমাদের তো অনেক টাকার প্রয়োজন হবে, তাই না? ইয়ং সিয়ং বিড়বিড় করে বলতে থাকে, আমি কিচ্ছু ভুলিনি, সেসব ঘটনা আমাকে বারবার তোমার সাথে দেখা করার জন্য তাড়া করতে থাকে। এরপর ইয়ং সিয়ং ইয়ং বিয়ংকে থামিয়ে দিয়ে বলে, হেই, তুমি একটা বিষয় জানো না তাই না? আমি এত দূর শুধু তোমার সাথে দেখা করতে এসেছি। আমি ইয়ং সিয়ং লি, মনে আছে? ইয়ং বিয়ং এর মাথায় অতীতের ইয়ং সিয়ং এর কথা খেলে যায়, আর সে ঘাবড়ে গিয়ে ইয়ং সিয়ং এর চুল সরিয়ে চেক করে দেখে পুরো দাগ আছে কিনা। ইয়ং সিয়ং তার হাত সরিয়ে বলে, হ্যাঁ, আমি সেই ইয়ং সিয়ং লি যাকে তোমার গ্যাং বুলি করতো আর লাইভ স্ট্রিম করতো, কিন্তু আমি অন্য ইয়ং সিয়ং লি। এরপর এক পাস্টের সিন দেখানো হয়, যেখানে শ্যাংচিও লাইভ স্ট্রিম করছিল। সে বলে, সবাইকে স্বাগত জানাই কার্মা টিভিতে। আজ আমার কথা বলবো লুজার ইয়ং সিয়ং আর তার আরো অনেক অপরাধ নিয়ে। এর আগে দেশের সব ইয়ং সিয়ং লির কাছে ক্ষমা প্রার্থী। আমি শুনেছি তোমরা সবাই খারাপ সময় পার করছো, কারণ তোমাদের নাম ইয়ং সিয়ং লি, কিন্তু কিছু করার নেই, এটা তোমার বাপ মায়ের দোষ যে তারা তোমাদের এই ট্র্যাশ নাম দিয়েছে। সিন বর্তমানে ফিরে আসে। ইয়ং সিয়ং বলে, তুমি ওদের একজন তাই না? আমি অনেক দিন ধরে তোমার সাথে দেখা করতে চেয়েছি, জানো আমি কত ঝামেলার ভেতর দিয়ে গেছি তোমাদের জন্য। ইয়ং বিয়ং বলে,
শুধু এজন্য? ইয়ন সিয়ং জবাব দেয়, যদি তুমি বেশি করে টাকা দাও তাহলে আমি এই ব্যাপারটা ক্ষমা করে দিব। তুমি বলেছিলে তুমি অনেক ধনী, তাই না? এটুক তো করতেই পারো আমার জন্য। আমি এমনি এমনি দিতে বলছি না, তুমি আমাকে হায়ার করে নাও। ইয়ং বিয়ং বলে, তুমি তো দেখি অনেক বড় খেলোয়াড়, তুমি শুধু ভালো লড়াই জানো না, বুদ্ধি তো চালু। আমার ভালো লেগেছে, চলো নিচে যাই। যেমনটা বলেছিলাম, এটা আমার বাবার বিল্ডিং, কিন্তু আসলে আমি এটা ম্যানেজ করি। সেকেন্ড থেকে ফোর্থ ফ্লোর পুরোটা স্টাডি ক্যাফে, আর ফিফথ ফ্লোর হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। মাঝে মাঝে কিছু রানওয়ে বাচ্চাদের থাকতে দেই। ফার্স্ট ফ্লোর হচ্ছে শুধু ক্যাফে, আর বেসমেন্টে আছে একটা সনা। যখন তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে তখন তুমি এখানে এসে বিশ্রাম নিতে পারবে। এরপর সনা থেকে একটা হাট্টা কাট্টা মোটা বের হয়, যাকে দেখে ইয়ন সিয়ং এর পাস্টের কথা মনে পড়ে, যেখানে তার বড় বোন তাকে বলছে, ইয়ন সিয়ং তোমার বড় বোন সব সামলে নিবে। তখন ইয়ন সিয়ং এর বড় বোনের সাথে এই হাতিটাও ছিল। এই মোটা আর ইয়ং বিয়ং ইয়ন সিয়ং কে নিয়ে কথা বলছিল। নিজের নাম শুনে তার হুঁশ ফিরে আসে। মোটু বলতে থাকে, ইয়ন সিয়ং লে, এর নামও ওই লুজারের নামে? ইয়ং বিয়ং বলে, হ্যাঁ, শুরুতে আমি অবাক হয়েছিলাম, কিন্তু এ ছেলে ওই লুজারের মতো না, ও ভালো ফাইটিং জানে আর ওর সাহসও আছে, তাই আমি ভাবলাম ওকে কোনো কাজ দিয়ে দেই। মোটু বলতে থাকে, যাই হোক, তো আমার একে পছন্দ হলো না, ওর নামটা ওই লুজারের মতোই। ইয়ন সিয়ং জবাব দেয়, ওই তুই আমার ব্যাপারে কি জানিস? আমার সাথে লড়াই করতে চাস? আমাকে পছন্দ করিস না তো কি হয়েছে? মোটু জবাব দেয়, তুই যেসব ঝামেলা করতে চাস তোর ডে তুই বল। ইয়ন সিয়ং আর এই মোটা ঝগড়া করতে থাকে, আর পেছন থেকে ইয়ং বিয়ং তাদের থামতে বলে, কিন্তু কেউ পাত্তাই দেয় না। এরপর ইয়ং বিয়ং সিরিয়াস হয়ে বলে, তোমাদের থামতে বলেছি, তোমরা কি কাজ করতে চাও না, নাকি আমি কোনো জোক তোমাদের কাছে? একে অপরের সাথে ভালোভাবে থাকো। আর ইয়ন সিয়ং, তোমার জন্য আমার কাছে কাজ আছে, এটা একটা টেস্ট মনে করো। আমি এখনো 100% বিশ্বাস করতে পারছি না। আমি তোমায় যে লোকেশন দিয়েছি সেখান থেকে কিছু মেয়ে নিয়ে আসো, ঠিক আছে? এরপরে সিনে ইয়ন সিয়ং চলে যায় সেই জায়গায়, আর দুজন মেয়েকে দেখানো হয়। পরের সিনে ইয়ন সিয়ং ফিরে আসে ইয়ং বিয়ং এর কাছে। ইয়ং বিয়ং অবাক হয়ে যায় ইয়ন সিয়ং এত দ্রুত ফিরে আসায়। ইয়ন সিয়ং বলে সে মেয়েগুলোকে নিয়ে এসেছে আর গার্লস রুমে রেখে এসেছে। ইয়ং বিয়ং বলে, তুমি কি ওদের সনার কথা বলেছো? ইয়ন সিয়ং বলে, হ্যাঁ, ওরা সরাসরি সেখানে গিয়েছে। ইয়ং বিয়ং বলে, ভালো। ফিফথ ফ্লোরের স্টুডিও অ্যাপার্টমেন্ট আসলে শেল্টার হিসেবে ব্যবহৃত হয়। এটাকে রানওয়ে টিনেজারদের প্রোটেকশন দেওয়ার জন্য ভাবো। ভালো কাজ। এখন তোমার কাজ হলো গিয়ং মিনকে ফলো করা। গিয়ং মিন তোমাকে বলে দেবে কি করতে হবে। এই মোটার নাম গিয়ং মিন। ইয়ন সিয়ং গিয়ং মিনের সাথে যেতে থাকে, আর অ্যানার সাথে তার প্ল্যানের কথা মনে করতে থাকে। অ্যানা বলে, তো তুমি ইয়ং বিয়ংকে অ্যাপ্রোচ করবে। তারপর ইয়ন সিয়ং বলে, ইয়ং বিয়ং অনেক চালাক, যদি আমি তার ভরসা পেতে চাই তাহলে আমাকে তাদের একজন হতে হবে। আমাকে সে সবসময় টেস্ট করতে থাকবে। তুমি ইয়ং বিয়ংকে অল্প স্বল্প ভায়োলেন্সে হারাতে পারবে না, সে অনেক চালাক। প্রতিটা কাজের পেছনে প্ল্যান প্রিপেয়ার করে রাখে। আমাদের প্ল্যান বানাতে হবে ওকে পুরোপুরি ধ্বংস করার জন্য। এরপর গিয়ং মিন ইয়ন সিংকে একটা রুমে নিয়ে আসে, যেখানে কয়েকজন মিলে কম্পিউটারে কাজ করছিল। তারা ইয়ন সিং যে মেয়েদের এনেছিল তাদের ফেক ড্রাইভিং লাইসেন্স বানায়। গিয়ং মিন বলে, লাইসেন্স তো রেডি, গাড়ি কবে আসবে? 3 দিন হওয়ার। আচ্ছা, লোন আগের কোম্পানি থেকে নিতে হবে। এরপর মোটু ইয়ন সিংকে তাদের বিজনেস আইডিয়া শেয়ার করে। সে বলে, আমাদের শেল্টারে যারা থাকতে আসে আমরা তাদের ফেক আইডি বানিয়ে নিই। আমরা সেসব ফেক আইডি দিয়ে গাড়ি রেন্ট করি, আর সেই গাড়িগুলো ব্ল্যাক মার্কেটে সেল করে দেই। আর এভাবে করে ওই গরিবগুলো প্রায় 50 মিলিয়ন অনের ঋণে পড়ে যায়। শুধু তাই না, আমরা ওদের থেকে আরো লোন নেই। ওদের প্যারেন্টস এর ইন্স্যুরেন্স থাকলে সেগুলো দিয়ে আরো লোন নিয়ে নেই। আর এভাবে তোমার মাথার উপর 100 মিলিয়ন অনের ঋণের বোঝা চলে আসে, আর তুমি তা জানতেও পারো না। তুমি তো শুধু এখানে থাকতে এসেছিলে। এই অবস্থা থেকে বের হওয়ার 3টা উপায় আছে। মোটা কথা থামিয়ে ইয়ন সিয়াং বলে, 1, তোমার প্যারেন্টস তোমার ঋণ চোকাবে। 2, তুমি কুকুরের মতো কাজ করবে এখানে। মোটা বলে, তুমি তো বেশ দ্রুত ধরে ফেলেছো, কিভাবে? ইয়ন সিয়াং বলে, যে সিনিয়র গুলো আমাকে নিতে এসেছিল তাদের দেখে মনে হয় না তাদের বেতন দেওয়া হয়, কিন্তু তাদের কাপড় চোপড় ছিল বেশ দামি। ওদের দেখেই বোঝা যাচ্ছিল তাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। মোটা বলে, একদম ঠিক, তুমি বেশ চালাক। যত ছেলেবেলে আমাদের শেল্টারে পা রেখেছে সবাই ইয়ং বিয়ংর কাছে ঋণী। ইয়ং বিয়ং তার বুদ্ধি দিয়ে এই পুরো এলাকা কবজা করে রেখেছে। আর এরপর আসে তৃতীয় অপশন, সেসব মেয়েদের জন্য যাদের ঋণ শোধ করার মতো কিছু নেই। আশা করি আমার আর এক্সপ্লেন করা লাগবে না। আমি তো চাই এখানে শুধু মেয়েরাই আসুক। ইয়ং বিয়ং এর আকর্ষণ সবসময় বয়সে বড় মেয়েদের প্রতি কাজ করে, তাই মাঝে মাঝে ইয়াং মেয়েদের আমি তার হয়ে ব্যবহার করি। এই কথা বলার সময় ইয়ং সিং এর শুধু তার বড় বোনের কথা মনে হতে থাকে। এই মোটা একবার তার বোনের গায়েও টাচ করেছিল। ইয়ং সিং এসব মনে করতে থাকে আর বলে, আমি জানি সে সব কথা, সেজন্যই তো আমি এখানে এসেছি, যাতে করে আমি নিজ হাতে তোদের জাহান্নামে পাঠাতে পারি। আর এর সাথে সাথে আমাদের ভিডিও শেষ হয়। অলরাইট বাকেট ক্রুজ, আজকের ভিডিওর জন্য এতটুকুই ছিল। আমাদের আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, চারপাশে খেয়াল রেখো। অ্যানিবাকেট থিওরিজ সাইনিং আউট।